পরে হচ্ছে না, জানুয়ারিতে হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই টাইপ কোনো ডেটও তো আসছে না। যতবার করে বলছে ডিসেম্বর টু জুন, কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো আমার কাছে মনে হয় সংখ্যাটা কি, মানে ভয়টা কোথায় আবার একটু ব্যাখ্যা করে তো জানে এটার মধ্যে থেকে বিএনপি ভয়টা কোথায় পাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে ব্যাপারটা তো উল্টা ভাবেও বলতে পারেন যে বিএনপি দাবি করলে সরকারের ভয়টা কি? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি ইলেকশন চায়, রাজনৈতিক দল ইলেকশন চায়, সরকার রাজনৈতিক দল, রাজনৈতিক দল, বিএনপি তো ভালো। বিএনপি প্রবলেম কি ছিল? আমি ভালো খারাপ খালেদ ভাই, ভালো খারাপ এই ডিসিশন নেওয়ার আমিও কেউ না, আপনিও কেউ না, আমি ওই আলোচনা না যাই। রাদার আমি বলি ব্যাপারটা হলো আপনি যে প্রশ্নটা করলেন সরকার কিসের এত ভয় পায়, এটাও তো তাহলে একই সাথে আলোচনা হওয়া দরকার। তাই সরকারের এত ভয় কিসের? আসেন আমরা ভালো মানুষের মতো সরকার যেটা ভয় পাইতেছে সেটা আমরা মাইনা নেই, যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজড হবে, এইটাই ভয়। সরকার দলে কি সংস্কার করলো? তারা জাতির এত বিএনপি রাস্তাঘাটে এত বেশি চাঁদাবাজি করছে, এত ব্যস্ত রাখছে সরকার কোনো সংস্কার করতে পারে না। আপনি এটা মনে করেন? আমি প্রশ্নটা করতেছি, আমার মনে করেন বাদ দেন আপনি। আচ্ছা, তার মানে এই যে এই জাতীয় ধারণা, তো ধরেন একজন চাঁদাবাজি করলো, আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্টেট ফরওয়ার্ড গ্রেফতার করে নিয়ে চলে যায়, এটা তো সরকারের কাজ রে ভাই। সরকার এখন দেখেন সিনারিওটা আমি বলি, সরকার ব্যর্থতার দায়ভার কিভাবে চাপায় এই উদাহরণটা আমি দিব খালেদ ভাই। আমার মনে হয় যে একটু যদি ফ্রিলি আমি বলতে পারি তাহলে উদাহরণটা দিতে পারি। 1 মিনিটে বলেন। জি, সুস্পষ্ট একটা উদাহরণ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এয়ারপোর্ট দিয়ে চলে গেল, অ্যাজ ইফ সরকারের কেউই জানতো না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে খুবই ক্লিয়ারলি দেখা গেল যে ওই জায়গায় বর্তমানের এসবি ডিআইজি ইমিগ্রেশনের দায়িত্ব যিনি আছেন এবং এসবি চিফের যারা দায়িত্ব আছেন তাদের প্রত্যক্ষ পারমিশনের ভিত্তিতে তারা এয়ারপোর্ট ছেড়েছেন এবং ভিআইপি ট্রিটমেন্টেই আব্দুল হামিদ এয়ারপোর্টটা ছেড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বড় গলায় যে এটার তদন্ত করে যদি না বের করতে পারেন পদত্যাগ করবেন, কমিটিও খুলে দিয়েছিলেন। তার পদত্যাগ করা উচিত, এটা আমি আপনার সাথে একমত, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার প্রধানের দিকে আঙ্গুল তোলা না, শেষ হয় নাই, আমি আসছি। দেখেন, ঠিক এইটার জন্য পরবর্তীতে একজন নায়িকা নুসরাত ফারিয়া, ওই নুসরাত ফারিয়া ভালো কি খারাপ কি অমুক তমক আমি এই আলাপে যাচ্ছি না, কিন্তু উনাকে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হলো না, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। তার পরবর্তীতে তাকে যে মামলা গ্রেফতার দেখানো হয়েছিল, মানে 300 ওই পয়েন্টে আমি আসছি। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য দিলেন যে ছেড়ে যদি দিতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন। উনি তো শপথ নিয়েছিলেন আবেগ বিরাগের মানে বশবর্তী হইয়া উনি কাজ করবেন না। তার মানে উনি কি এই জায়গায় আবেগ বিরাগের বশবর্তী হইয়া আব্দুল হামিদ যে চলে গেছে এই ব্যর্থতাটা ঢাকার জন্য আর একজনকে নিয়ে এসে এই যে কাজটা করছে, তার মানে সরকার কিভাবে ব্যর্থ হচ্ছে এই দায়িত্ব এটা কি রাজনৈতিক দলের? আপনি যে বললেন একটু আগে যে বিএনপির জন্য কোনো কাজ করতে পারছে না, এই জায়গায় বিএনপির ইম্প্যাক্টটা কোথায় ছিল যে কারণে এত বড় একটা ব্লান্ডার করে বলবেন? এই জায়গায় ছিল না, নানা জায়গায় ছিল আর কি। এরকম আরো বহু জায়গা আছে খালেদ ভাই, এরকম বহু জায়গা আছে। আপনি দেখেন মাঠ পর্যায়ে আপনি খোঁজ নেন সাইদ, আপনি মাঠ পর্যায়ে খোঁজ নেন। আমি তো বাংলাদেশের সাথে কানেক্টেড থাকি, মাঠ পর্যায়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা টেন্ডার ভাগিতে, প্রতিটা মানে আপনারে বিএনপির লোক কইব যে ওর সাথে আপনি গেঞ্জাম আসেন আমি নেগোসিয়েশন করে দিচ্ছি, থানা দিয়ে আপনি কি করবেন বা আমার সাথে নেগোসিয়েশন করবেন না, মামলাগুলি আমি আপনার এগেইনস্টে দিব। আপনি খোঁজ নিয়ে দেখেন সাহেব, মানে আমি বাড়ায় আপনি যে বললেন না প্র্যাকটিক্যালি আমি কখনোই কিন্তু বলছি না যে বিএনপি অপকর্ম করছে না, এটা আমার কনক্লুসিভ রিমার্ক। অনেক জায়গায় অপকর্ম হচ্ছে। বিএনপি কি ফেরেশতাদের দল? আমার মনে হয় বিএনপি প্রধান যারা আছেন তারাও দাবি করেন, অন্যান্য দলের ক্ষেত্রেও সেম কাহিনী। এই যে ছোট্ট একটা দল এনসিপি, এই এনসিপি তো থানায় কেউ গ্রেফতার করলে তারা গিয়ে সারানোর জন্য চলে যায়, জামাতের অনেক জায়গায় হচ্ছে। তার মানে এটা বাংলাদেশেরই পিকচার। এবং আমি কিন্তু কখনোই বলছি না যে এই দলটা কোনো অপকর্ম করছে না। আমি কি বলছি খালেদ ভাই? তার মানে আমার আর আপনার মতামতের জায়গায় পার্থক্য নেই। আমি যেটা বলার চেষ্টা করছি, প্রত্যেকটা ব্যর্থতার জায়গা রাজনৈতিক দলের পর যখন কামান দাগাবে, এর মিনিংটা হইলো এই সরকার নিজেও অনেক জায়গায় বড় বড় ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে। এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে, একটু দ্রুত বলে শেষ করে দেন। জি। তার মানে দেখেন, সরকার যদি এই জায়গায় অনেক ধরনের কাজ করতে, যেমন কালো টাকা সাদা করার যে পদক্ষেপ বা বিভিন্ন জায়গায়, এটা নিয়েও কেউ কথা তুলছে। ওই যে আপনি পুরস্কারগুলো নিয়ে কথাই বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন, তারও দুই একটা রেফারেন্স আছে। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এমনও আছেন রেমন ম্যাগসাসাই অ্যাওয়ার্ডও তারা পেয়েছে। সো ওই যে 9টা অ্যাওয়ার্ডের কথা বলছেন তার ভিতরে কিন্তু অন্য আরো কয়েকজন আছেন। সো বিভিন্ন জিনিস যেটা আমার কাছে আইন কি বলে একটু ছোট করে জানেন, আইন কি বলে যখন এই আইন ছিল না তখন আমি কর দিছি, পরে আইন হয়েছে, তারপরে কি আমার ভূতপূর্ব পুরস্কারের কর মাফ হয়ে যাবে? এটা তো সম্ভব না। না, এটা হওয়ার কথা। আমার আমি এটাই বলছি, কিন্তু ভবিষ্যতেও এই কাজটা আপনি যেহেতু ভবিষ্যতে নোবেল আর কে পাবে আপনি ছাড়া, তাও একটু দেরি হবে তো। না খালেদ ভাই, আমার মনে হয় যে বাংলাদেশে কেউ যদি নোবেল পায়, আপনি হয়তো বলেন আমি একদমই যোগ্য মানুষ না, আপনিও পেয়ে যেতে পারেন, এবং পুলিশের পুরস্কার ডেফিনেটলি আপনার পাওয়া উচিত। দাঁড়া, সেইজন্য আমি বলতেছি যে এটা পুরোটাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে চাপানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো যেই কর উনি দিয়েছেন সেটা দিয়ে দিবেন, এবং ম্যাক্সেসাই যে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, রাদার আমি এই পয়েন্টে যে পয়েন্টটা মেক করতে চাচ্ছিলাম খালেদ ভাই, সেটা হলো এই অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে হয়তোবা দরকার ছিল না,
রাদার যে জায়গাগুলো দরকার করার কথা ছিল এখন বলতে পারেন যে তাহলে কেন হইল না? আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন একটা সময়ের ভেতরে এইটাই ডামাডোল যে থাকবে এটা হলো প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের ব্যাপার, এবং এই কারণে অন্য কোনো ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বাজেটটা নিয়ে যে পরিমাণ মানে চার সাইডে হাইপ থাকে, আলাপ আলোচনা থাকে, এবারে দেখবেন আলাপ আলোচনাটা কম, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের যে প্ল্যানটা আমার কাছে মনে হচ্ছে সবাই ওইটাই ধরে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই পুরো ইস্যুটা ম্যানেজ করা হয়তো বা ইলেক্টেড গভর্নমেন্টের মতো যে হিউজ স্কেলে করে সেটা সম্ভব না, এই জন্য এই জায়গায় ফোকাসটাও কম আছে। না, থ্যাংক ইউ। আমার দুইটা প্রশ্ন নিয়ে আমি ডক্টর জাবিন আপনার কাছে আসতে চাই, যেহেতু সরকারের মানে সরকারের সাথে আমি এনসিপির মানে সম্পর্কের ম্যাট্রিক্সটা একটু আমি ধরতে চেষ্টা করতেছি, আমি না বাকি অনেকেই ধরতে চেষ্টা করতেছে। আমি এইটা বলি যে বিগত সরকারের আমরা অনেক কঠোর সমালোচনা করছি, এখনো করতেছি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিসি ছিল সেই পলিসির কঠোর সমালোচনা। কিন্তু আমরা দেখতেছি যে ভারত আজকে ইচ্ছে হচ্ছে কালকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, পরশু ভিসা নেওয়া কঠিন করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের যে ভারতের সঙ্গে চুক্তি আছে যেগুলি আমরা বলে আসছি এতদিন ধরে যে ভারতের ফরে চুক্তি, সেই চুক্তিগুলি প্রকাশ্যে আনার দাবি আমরা করতেছিলাম, সেই দাবি এনসিপি করতেছে কিনা এবং ভারতের সাথে সেই চুক্তিগুলি বাতিল করার জন্য ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে কিনা। ডক্টর ইউনূস লিপ সার্ভিস দিচ্ছেন, তিনি ভারতের বিরুদ্ধে অনেক কাজ করতেছেন, কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখি নাই যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে গেছে। আই রিপিট, একটা দেখি নাই। আপনারা এনসিপি এটাকে কিভাবে দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার? এটা নিয়ে আসলে চুক্তির থেকেও বড় যে বিষয়টা আমি এখন আপনাকে একটু দেখি যে এই বিভিন্ন বর্ডার দিয়ে পুরো দেশে, আমাদের দেশে যে বিভিন্ন বর্ডার আছে, আজকের নিউজ আপনাকে আমি বলছি যে প্রায় 2000-এর মতো পুশিং হয়েছে, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমি দেখলাম যে অনেকটা উনি সারেন্ডার, যে দিল্লিকে চিঠি দিবেন এবং এই পুশিং ঠেকানো যাচ্ছে না। এই যে পুরো বর্ডার দিয়ে যে প্রতিদিন ভারতীয় অবৈধ ভারতীয়দেরকে যে ঠেলে ঢুকানো হচ্ছে, এটার ব্যাপারে আমি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বিবৃতি বা কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের স্টেপ আমি কিন্তু এখনো দেখি নাই। সো এটার একটা বড় সমালোচনার জায়গা এবং বড় একটা দুশ্চিন্তার জায়গা। আর এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে আমরা বা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে আধিপত্যবাদ বিরোধী যে আমাদের একটা অবস্থান, এটা আমরা একদম শুরু থেকেই আমরা কিন্তু জানিয়ে আসছি। এবং আপনারা যখন জানিয়ে আসছেন তখন গত সরকারের সমালোচনা করতেছেন, কিন্তু আমি কিন্তু এনসিপির কাছে মাধ্যমে এই দাবি জানাতে চাই যে গত সরকারের সম্পাদিত চুক্তিগুলি ডক্টর ইউনূস সামনে আনুক এবং তারা কেন এটা বাতিল করতেছে না, এই সরকার এটা জবাব দিক। না, সেটা এই চুক্তিগুলা সামনে আনার কথা বা দাবি, এটা আমি জানি না আপনি মিস করেছেন কিনা, এটা আমরা আমাদের বিভিন্ন জনের বক্তব্যে, আমাদের কথাবার্তায় সবসময় ছিল। যেহেতু বর্তমানে সংস্কার এবং নির্বাচন এবং এই কেন্দ্রিক আলোচনা রাজনৈতিক প্রাঙ্গণে বেশি হচ্ছে, হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই, কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না, তার আগে থেকেই 5th আগস্টের পর থেকেই আমরা যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম, নাগরিক কমিটি, এরপর এনসিপি, আমরা সবসময় এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো আপনারা কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে, কিন্তু এই সরকার যে এগুলিকে বাতিল করতেছে না, এরকম কথা আপনারা বলছেন, আমি আসলেই শুনি নাই। আসলে খালেদ ভাই, এই আপনার গত প্রোগ্রামের পরে, আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম, এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে। তো এটার আমি তো ডিটেইলস, এটা কেন সরকার করছে না, আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো, কিন্তু এই দাবিটা আমরাও তুলে এনেছি। আপনারা দাবি তুলছেন, অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের। আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমালোচনা করেছেন। এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কোটার বিরুদ্ধে যে আন্দোলন, তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা, সেটাকে কিভাবে দেখছেন? আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি? জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এইটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি। মানে এটা কেন? মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরো অনেক বছর পর পর, এমনকি এটা জুলাই স্পিরিটে এগিয়ে চলে যাবে, সেগুলোও করা হচ্ছে, এটাতে আপনারা আসলে কিভাবে দেখেন? খুব অল্প কথা যদি বলেন, লম্বা প্রশ্ন করার জন্য। না, হ্যাঁ, এটা আমাদের যখন আহ্বায়ক সাহেব প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, যখন ওনার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা হোয়াটএভার, তখন সবগুলো রাজনৈতিক দলে দেখা করেছেন। আমাদের কিন্তু ওনার সাথে দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদেরকে যে সঞ্চয়পত্র, মাসিক ভাতা,
এককালীন টাকা দেওয়ার কথা ছিল, এটা যাতে বাস্তবায়ন হয়, এটা কিন্তু থেমে আছে। এবং এই বাজেটেও কিন্তু 405 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে, এবং গ্যাজেটভুক্ত যেসব শহীদ পরিবার আছে, আহত যারা আছে 12,000-এর মতো, তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে। এবং এই যে জুলাই আহত বা শহীদ, এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই, এবং তাদের ভবিষ্যৎ, অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষমতা চলে গেছে বা আংশিক আছে। তো এই ব্যাপারটাকে, তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কারণ দীর্ঘ একটা স্বৈর শাসকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময়। তো এটাকে অবশ্যই আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। আমরা এনসিপিও এই গণ অভ্যুত্থানের পরবর্তী এই স্পিরিট ধারণ করে করা একটা দল, আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে, মাসিক ভাতা, সঞ্চয়পত্র, ফ্ল্যাট, যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয়, সেটা যাতে এই রয়ে না যায় আর কি, যে জাস্ট বাজেটের মধ্যে সীমিত না থাকে। ঠিক আছে, আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। এই প্রশ্নটি আসলে আপনাকে এটি একটি বোনাস প্রশ্ন, এবং যেটি আসলে সাইদ আব্দুল্লাহ আপনিও এটি জবাব দেবেন, আপনারা 1 মিনিট করে সময়। সেটি হচ্ছে, সম্প্রতি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলা থেকে বেকসুর খালাসও মুক্তি পেয়েছেন। এতে শোষিত জামাত শিবির, আপনাদের কোনো কোনো নেতাও আসলে উৎসাহিত, মানে উৎফুল্ল, সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছেন যে এতে খুবই উৎফুল্ল। এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির, এরকম খবর আমরা পড়েছি। এই বিষয়টি এনসিপি আসলে কিভাবে দেখেছে, মানে এটি কি হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে, এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা, যদি ছোট করে বলেন। এবং সাইদ আব্দুল্লাহর কাছ থেকে এটা আমি ছোট করে 1 মিনিট। এটা কেউ যদি এটার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে থাকে, মানে এটার রায়টাকে নিয়ে, এটা তার ব্যাপার, কিন্তু এইটার মানে বিচারিক প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ ছিল। এই ট্রাইব্যুনালটাকে দলীয়করণ করার কারণে, রাজনীতিকরণ করার কারণে, এটা ত্রুটিপূর্ণ কারণে এটা তার এই রায়টা হয়েছে। কিন্তু তার মানে এই না যে যারা স্বাধীনতা বিরোধী ছিল, গণহত্যাকারীর সহযোগী ছিল, সেটাকে এটা দিয়ে আড়াল করা ব্যাপারটা। মানে রায়ের প্রতিবাদে যারা কর্মসূচি পালন করেছে তাদের উপর হামলাটাকে এনসিপি কিভাবে দেখে? হামলা তো খালেদ ভাই, আমি যদি আসলে মানে কোন হামলা, সহিংসতা, আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না। প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে, প্রায় 618টা সহিংসতা, 93 জন খুন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে, একটা গ্রাফ দেখছিলাম, এনসিপি, বিএনপি, জামাত। তো কোনো সহিংসতাই আসলে কাম্য না, এবং মারামারি কাম্য না, কারণ সেটা এই যে দ্বিমত পোষণ বা অন্য মত বা ভিন্ন মতের কে দমন করা, বিরোধীকে দমন করা, এই কালচারটা থেকেই আসলে আমরা মুক্তি পেতে চাই। এবং এটাকে পুঁজি করেই কিন্তু, এগুলাকে বন্ধ করে, এই মারধর করে কিন্তু হাসিনা। ওকে, আমরা এই প্রসঙ্গে একটু জনাব সাইদ আব্দুল্লাহ আপনাকে শুনতে চাই, এটি শেষ প্রসঙ্গ, আপনি যদি আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হয়। হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই, যে প্রসিডিউরাল এরর ছিল, মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয়। আমি এইটার প্রসঙ্গেই বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতেও মামলাগুলা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই আমার একটা অনুমান। ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের যেটা করা উচিত, অফেন্স যেটা হচ্ছে, অফেন্সকে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুভ করতে হয়, মামলা যেন তেন ভাবে করে দেওয়া, যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে, ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরর করা, এই জায়গাটা করা উচিত না। যেটা 2013 সালের রায় বলেন, সময় বলেন, এগুলো হয়েছিল। অফেন্স কি সেটা আলাদা ব্যাপার, রায়ের তো প্রসিডিউরাল ব্যাপারটা আলাদা। 2 নম্বর ব্যাপার বলে, এটাকে কেন্দ্র করে কেউ যদি প্রতিবাদ করে, তাদের যদি এইভাবে হামলার শিকার হইতে হয়, কোনো কিছু করতে হয়, এটা দুর্ভাগ্যজনক। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যেটা মনে করি, বিএনপি, জামাত, এনসিপি, বাম, ডান, সবার জন্য সামনের দিনের বাংলাদেশে এই হাতাহাতি, মারামারি, কেউ একটা মতামত দিল তাকে যে মারতে হবে, ধরতে হবে, এইটা থাকা উচিত না। আমি 1 মিনিট সময় নিয়েছিলাম, জাস্ট একটা প্রসঙ্গ আমি মনে করেছিলাম যে আপনি ওই যে আর্টিকেল 70 নিয়ে যখন কথা বলছিলেন, আবার আপনি ব্যাক করতে চেয়েছিলেন, যেহেতু শেষই হয়ে যাচ্ছে, জাস্ট আমি একটা কথা বলে শেষ করে দেই। ওই জায়গার ক্ষেত্রে যে সব আইনেই যে মত প্রকাশ করার জায়গায় থাকলো না, ব্যাপারটা তো এইরকম না। লাইক এমন হতে পারে তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, এইটা নিয়ে আমাদের সংসদে একটা প্রাণবন্ত ডিবেট হইতেই পারে। সেই ক্ষেত্রে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে প্রাণ খুলে কথা বলতেই পারে। একটা সময় ছিল যে রাজনৈতিক দল একটা স্ট্যান্ড নিয়ে নিল যে রাজনৈতিক দল এই আইনটা করতে চাচ্ছে যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডই হবে। আর্টিকেল 70 এখন যে অবস্থা আছে সেই অবস্থায় এটা আলোচনা হইতে বাধা নাই। আমি ওইটাই, আপনি যেভাবে বলছিলেন যে আসলে কোনো কিছুই করা সম্ভব না, আমি ওইটাই বলছি। এটা আমার কাছে কোনো কিছু মিন করে না, এটা আমার কাছে কেন মিন করে না? আপনি যখন এর ভিতর থেকে আসলে এটা আইন করবেন, আপনি ভোটটা দিতে পারবেন আইনের পক্ষে বা বিপক্ষে, আপনি কথাই কইতে পারবেন, শুধু আপনি দাঁড়ায়া সুন্দর সুন্দর করে কথা কইতে পারবেন। অথবা ওই যে আমি মমতাজ, আমার প্রিয় শিল্পী, তার গানের কথা কইতেছিলাম, ওই গান আপনি গানটাই গাইতে পারবেন, আর কিছু করতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশের সংবিধানের যদি প্রথম পরিবর্তনটা করতে হয়, সেটা আর্টিকেল 70 রিপিল করা।
এবং কোন বাংলাদেশের আমিও মনে করি এইটা ব্যাপকভাবে সংশোধন করা উচিত। এটা আমি নতুন এটা পুরোপুরি বাদ দিলে এই সাবকন্টিনেন্টাল ভিউয়ে মানসিকতার ভিউ যে সাবকন্টিনেন্টাল মানুষরা আলাদা রকম মানুষ। খালেদ ভাই বাংলাদেশের বাস্তবতাটাকে আমরা যদি না বুঝি বাংলাদেশের বাস্তবতা প্রত্যেকেই খালেদ ভাই এই জায়গায় পাকিস্তানের মতো তো একটা সরকার যদি 5 বছর ধরে ফাংশন না করতে পারে, সেই বাস্তবতা আমাদের এই সাবকন্টিনেন্টে আছে। এইটার যে কেন একটা রেস্ট্রিকশন দেওয়া হয় এটার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা আছে, এবং আমার ব্যক্তিগত অভিমত হলো ওই পার্টিকুলার জায়গাগুলো বাদ দিয়ে এটা আমার মনে হয় যে আমরা একটু আর্লি ঈদ মোবারক জানিয়ে দর্শকদের এবং আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে, কারণ আপনারা খুবই প্রাণবন্তভাবে অনেকগুলি আলোচনায় মানে অনেকগুলি বিষয়ের আলোচনা আপনারা অংশ নিয়েছেন। দর্শক, আমরা আসলে ঈদের এই সময়টাতে 5 আর 6 তারিখে যে আমাদের দুটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলি আমরা